Bismillahirrahmanirrahim. হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম লেকচার। তো এই লেকচারে আমাদের সাথে যেটা থাকছে সেটা হচ্ছে যে আমরা পৃথিবীর কেন্দ্র বরাবর, পৃথিবীর কেন্দ্র অভিমুখে ব্যাস বরাবর যদি একটা বস্তুকে ফেলে দিই তাহলে কি হয়। আসলে আমরা দেখেছি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ, পৃথিবীর কেন্দ্রের দিকে যত যেতে থাকে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। তাই স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে পৃথিবীর কেন্দ্র বরাবর যদি একটা বস্তুকে আমরা ফেলে দিই, পৃথিবীর কেন্দ্র বরাবর একটা বস্তুকে যদি আমরা ফেলে দিই তাহলে ওই বস্তুটা কেন্দ্রে যেয়ে থেমে যাবে না, তার গতিজড়তার কারণে সে আরও কিছু দূর যাবে। তাহলে আরও কিছু দূর যেয়ে অপর প্রান্তে দিয়ে যদি একটা টানেল করি আমরা, তাহলে সেই টানেলের ওই দিক দিয়ে কিন্তু সে বের হয়ে যাবে না, কারণ সে আস্তে আস্তে যেতে যেতে পৃষ্ঠের কাছাকাছি গিয়ে তার বেগ কমে যাবে। কারণ পৃষ্ঠে থেকে, যদিও পৃষ্ঠেই অভিকর্ষ ত্বরণের মান সব থেকে বেশি, কিন্তু পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ফেলে দিলে কেন্দ্রের দিকেই যেতে থাকে। তাহলে এই কারণে পৃষ্ঠের কাছে যেয়ে বস্তুটার বেগ শূন্য হয়ে যাবে। তাহলে এই পৃষ্ঠে যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন তার বেগ শূন্য অবস্থায় থেকে ছাড়ছি, অপর প্রান্ত দিয়ে পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি যে বেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এইটা যদি আমাদের গোলাকার পৃথিবী হয় তাহলে এই বরাবর সে হচ্ছে কি চলতে থাকবে এইভাবে। তাহলে কি হয়, একটা সরল ছন্দিত গতি প্রাপ্ত হয়। তাহলে সরল ছন্দিত গতি যদি প্রাপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে তার দোলনকাল কত। সরল ছন্দিত গতিতে যদি সে কম্পিত হতে থাকে তাহলে তার দোলনকাল কত। তাহলে আমরা যদি দেখি যে এইটা আমাদের পৃথিবী, তাহলে পৃথিবীর ক্ষেত্রে এই বরাবর আমরা একটা টানেল খনন করব। এটা পৃথিবী টোটালটা। তাহলে এই পৃথিবীর এইটা হলো কেন্দ্র, কেন্দ্রে আমাদের কত, G0 = 0, F = 0। এটাকে আমরা F নেট বলতে পারি বা লব্ধি বল বলতে পারি। এই F = 0, এটা হলো A বিন্দু, এটা হলো B বিন্দু। A বিন্দুতে আমাদের V = 0, B বিন্দুতে আমাদের V = 0। তাহলে কি হয়, বস্তুটা এই বরাবর কম্পিত হতে থাকে। এখান থেকে ফেলে দিলে কি হয়, এখান থেকে ফেলে দিলে এই বরাবর যে এখানে জি এর মান শূন্য, তার মানে থেমে যাচ্ছে না, কিন্তু গতিজড়তার কারণে বস্তুটা চলতেই থাকছে, যে এখানে যে থেমে আবার এই দিকে, তাহলে এই বরাবর সে হচ্ছে চলতে থাকছে। তাহলে এই বরাবর চলতে থাকলে তার দোলনকাল সৃষ্টি হচ্ছে। সেই দোলনকালের রাশিমালা আমরা দেখব T = 2π√r/g, এবং এর মান হচ্ছে 84.35 সেকেন্ড, 35 মিনিট। এইটা আমরা পাবো। তাহলে এইটা করতে যেয়ে আমরা কি করব সেই বিষয়গুলো আমি একটা করে আলোচনা করতে থাকবো। এই আলোচনা জুড়ে আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন, শহীদুদ্দিন ডিগ্রি কলেজ, মেহেরপুর। এইটা করতে গেলে আমাদের আসলে কি করা লাগবে, এটা কি, এইটা করতে গেলে আমাদের তিনটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে, আমরা এখানে লিখে দিই, এক নম্বর, এইটা করতে গেলে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। মধ্যবিন্দু নির্ণয় করা, মধ্যবিন্দু নির্ণয় করা। দুই নম্বর হচ্ছে মধ্যবিন্দু থেকে কোনো একটা দূরত্ব নিতে হবে। মধ্যবিন্দু থেকে দূরত্ব, আর মধ্যবিন্দুতে বল, নিট বল যেটা, এই মধ্যবিন্দুতে নিট বল যেটা, মধ্যবিন্দু না, এখানে নিট বল দরকার আমাদের। ওই যে দূরত্বটা নিচ্ছি আমরা সেই দূরত্বে নেট বল। এইটা সাধারণত F = -kx বা ky বা kr এই ফর্মে থাকবে। এই জাতীয় সমীকরণ পাবো আমরা একটা।
তাহলে মধ্যবিন্দু নির্ণয় করতে আমরা মধ্যবিন্দু নির্ণয় করেছি ও, তাহলে ও হলো আমাদের এখানে মধ্যবিন্দু, পৃথিবীর কেন্দ্র। সেই কেন্দ্রবিন্দুতে হচ্ছে কি আমাদের জি নট এর মান 0, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান 0। এই বিন্দুতে আমাদের নিট ফোর্স কত? নিট ফোর্স হচ্ছে 0, নিট ফোর্স হচ্ছে 0। এই ও বিন্দু থেকে এক্স দূরত্বে, ও বিন্দু থেকে এক্স দূরত্বে পি একটা বিন্দু নিলাম আমরা, এই দূরত্বটা হলো এক্স। এখন এই পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? আমরা মহাকর্ষ চ্যাপ্টার থেকে যেটা জানি যে পি বিন্দুতে জি ড্যাশ যদি আমরা বলি, জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি বাই আর ইন্টু এক্স, এই মানটা পাবো আমরা। জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি বাই আর ইন্টু এক্স, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে এক্স, কেন্দ্র থেকে দূরত্বের মান ইন্টু জি বাই আর, এটাই হচ্ছে আমাদের ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমরা এই বিন্দুর অভিকর্ষ ত্বরণের মান পেলাম পি বিন্দুতে। এখন এই বস্তুটা যদি এইভাবে দুলতে থাকে তাহলে আমাদের মধ্যবিন্দু তো পেয়েছি আমরা, মধ্যবিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব পেয়েছি আমরা, নিট ফোর্সটা এই বিন্দুতে কত হবে সেইটা দেখতে হবে। তাহলে নিট ফোর্স তাহলে কি হবে? এই বস্তুর ওজন তো এই বরাবর কাজ করছে আমাদের, এম ভরের এই বস্তুটা, এই ভরের এই বস্তুটাকে যদি এখান থেকে ফেলে দিই তাহলে এই দিকে যাচ্ছে, এখানে এসেও আবার এই দিক বরাবর যাচ্ছে বস্তুটা এম। তাহলে এই বিন্দুতে তাহলে নিম্নমুখী, তাহলে নিম্নমুখী যদি হয় তাহলে এই বিন্দুতে বস্তুর বল কত হবে? বল এফ, এইটা যেটা এর উপরে নিট বল কত কাজ করছে সেই বল সমান তাহলে কত হবে? মাইনাস এম জি ড্যাশ। কারণ পি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি না, কারণ হচ্ছে পৃষ্ঠ থেকে যত গভীরতার দিকে যেতে থাকে অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকবে। তাহলে সেই কমকৃত মানের পরিমাণটা কত? জি ড্যাশ। জি ড্যাশের মান কত আমরা বের করে রেখেছি। তাহলে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি বাই আর ইন্টু এক্স। তাহলে এই রাশিমালাটুকু আমরা পেলাম। আমাদের বলেন ঋণাত্মক কেন? কারণ এফ এবং এক্স এরা হচ্ছে বিপরীতমুখী, এক্স হচ্ছে ও থেকে পি বরাবর, এফ হলো আমাদের পি থেকে ও বরাবর। তাহলে এই দুইটা রাশি পরস্পর বিপরীতমুখী হওয়ায় তাদেরকে যদি আমরা ভেক্টর রূপেও কল্পনা করি তাহলে দেখা যাবে যে পরস্পর বিপরীতমুখী। বিপরীতমুখী হওয়ায় এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি ড্যাশ, এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম জি ড্যাশ। আমরা জি ড্যাশের মানটা এখানে বের করেছি। এখন এই অবস্থায় আমরা সিম্পল হারমোনিক মোশনের জন্য, ফর সিম্পল হারমোনিক মোশন এর জন্য আমরা বলের রাশিমালাটা কি জানি? সিম্পল হারমোনিক মোশনের জন্য বলের রাশিমালাটা জানি আমরা, ফরম্যাটটা যেরকম এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এখানে কে ইজ ইকুয়াল টু এম জি বাই আর, এইটা পেয়েছি আমরা। নিট ফোর্স নির্ণয় করেছি আমরা, স্লাইটলি ডিসপ্লেসমেন্টটা দেখেছি আমরা এক্স, তার মধ্যবিন্দু নির্ণয় করেছি অর্থাৎ মেন পয়েন্ট। এখন তাহলে কে এর মান পেলাম হচ্ছে আমরা এটা। তাহলে এই কে এর মান আমরা কোথায় বসাবো? সরলছন্দিত গতির যে গতিশক্তি, এই পর্যায়কালের যে রাশিমালা আছে, সরলছন্দিত গতির পর্যায়কাল হচ্ছে কত? টি ইজ ইকুয়াল টু 2 √/m/k। এটা হলো সরলছন্দিত গতির স্পেশাল পর্যায়কালের রাশিমালা। তাহলে সেই পর্যায়কালের রাশিমালাতে যদি আমরা কে এর মান বসাই তাহলে কত হবে? 2 ইন্টু কে এর মান কত? এম জি ইন্টু আর, উপরে আর উপরে চলে গেল, এম কেটে গেল, তাহলে 2 √r/g। তাহলে এই রাশিমালাটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। তাহলে এর পর্যায়কাল হচ্ছে কত? টি। তাহলে যে বস্তুটাকে আমরা পৃথিবীর ব্যাস বরাবর, কেন্দ্র অভিমুখে ব্যাস বরাবর ছেড়ে দিয়েছিলাম, সেই বস্তুটা এ এবং বি প্রান্তের মধ্যে কী হবে? একটা পর্যায়বৃত্ত গতিতে এভাবে কম্পিত হতে থাকবে, পর্যায়বৃত্ত গতিতে এরকমভাবে কম্পিত হতে থাকবে। তাহলে সেই কম্পনের পর্যায়কাল হচ্ছে এইটা। কিন্তু আমরা তাত্ত্বিকভাবে জানি এই পর্যায়কালের মান হবে 84.35, 84.35
84.6 মিনিট, সরি 84.6 মিনিট, 84.6 মিনিট। তাহলে এখন যদি আমরা এই মানগুলো বসাই, t ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3.14 রুট ওভার 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 9.8। তাহলে এই মানটা ক্যালকুলেশন করলে যেটা পাবো আমরা হচ্ছে কত, এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে 5075.00 সেকেন্ড। এইটা সমান হচ্ছে 84.6 মিনিট। এই তাহলে আমরা বাংলাদেশের যে জায়গায় আসি, বাংলাদেশের ক্ষেত্রে ব্যাস বরাবর অপর দিকে, অর্থাৎ যেটাকে আমরা পঞ্জিকা সূত্রে প্রতিপাদ স্থান বলি, তাহলে সেই প্রতিপাদ স্থান হচ্ছে কি চিলি। তাহলে আমাদের এখান থেকে চিলি বরাবর যদি একটা সুড়ঙ্গ খনন করি আমরা, ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে চিলি বরাবর যদি একটা সুড়ঙ্গ খনন করি আমরা, তাহলে সেই সুড়ঙ্গ বরাবর একটা বস্তুকে যদি ছেড়ে দিই, তাহলে সেই বস্তুটা একবার বাংলাদেশের পৃষ্ঠ থেকে চিলি যাবে আবার আসবে, যাবে আবার আসবে, এইভাবে যাওয়া আসা করতে করতে কত সময় লাগবে, তার পর্যায়কাল হবে 84.6 মিনিট। অর্থাৎ 84.6 মিনিটে সে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করবে। 84.6 মিনিটে সে একটা পূর্ণ কম্পন সম্পন্ন করবে। এটা হলো ব্যাস বরাবর পর্যায়কালের রাশিমালা। ব্যাস বরাবর পর্যায়কালের রাশিমালা। এইখানে আমাদের দুইটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের এই মান, ওই বিন্দুতে ত্বরণের মান হলো এইটা, ত্বরণের মান হলো এটা, ত্বরণের রাশিমালা বা g ইজ ইকুয়াল টু -g/r ইন্টু x, কারণ ত্বরণ একদিকে, x বিপরীত দিকে। তাহলে এইটা হলো ত্বরণের মান, আর এটা হলো আমাদের পর্যায়কালের রাশিমালা। এই দুইটা রাশিমালা আমাদের দরকার, ঠিক আছে। যে কোনো সময় তার ব্যাস বরাবর যদি কোনো বস্তুকে আমরা ছেড়ে দিই, তাহলে সেই ব্যাস বরাবর গতিশীল বস্তুর ক্ষেত্রে তার হচ্ছে একটি পর্যায়কালের জন্য মান হচ্ছে 84.6 মিনিট, এবং রাশিমালা হচ্ছে t = 2π√r/g, আর ত্বরণের মান, অর্থাৎ ত্বরণটা কোথায়, ও বিন্দু থেকে x দূরত্বে কোনো বিন্দুতে ত্বরণের মান হচ্ছে g' = g/r ইন্টু x, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে সব সময় যে ব্যাস বরাবর গতিশীল হবে এমন তো না। ব্যাস বরাবর না হয়ে যদি কোনো জ্যা বরাবর হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, চলো দেখি আমরা। Tunnel through the earth. এবার এই বরাবর যদি হয়, এটা এ বিন্দু, এ বিন্দুতে v = 0, বি বিন্দুতে v = 0, যদি এইভাবে এই টানেলটার মধ্যে গতিশীল হয়, এটা বাংলাদেশ আর সৌদি আরব এর বিরুদ্ধে যদি গতিশীল হতে থাকে, বাংলাদেশ থেকে সৌদি আরব, তাহলে এটা ব্যাস বরাবর, কেন্দ্র হলো এটা পৃথিবীর, এটা ও। তাহলে আমাদের এখানে কি করতে হবে, প্রথমে হচ্ছে মেন পয়েন্ট নির্ধারণ করতে হবে। মেন পয়েন্ট নির্ধারণ করে নিয়ে সেই মেন পয়েন্ট থেকে আমাদের হচ্ছে মূল বিষয়গুলিকে দেখতে হবে। তাহলে মেন পয়েন্ট কোথায় পাবো আমরা? মেন পয়েন্ট হচ্ছে এটার মধ্যবিন্দু ধরি আমরা, এটার মধ্যবিন্দু এটা, তাহলে এটা সেন্টার ও, সেন্টার সি, মধ্যবিন্দু ধরে নিলাম আমরা ও। তাহলে এই মধ্যবিন্দুটা আমরা হচ্ছে এই বরাবর মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দু, তাহলে এখান থেকে এই দিকে বস্তুটা গতিশীল, এম ভরের বস্তুটা, এখান থেকে এই দিকে এম ভরের বস্তুটা গতিশীল। তাহলে এইভাবে যদি এম ভরের এই বস্তুটা গতিশীল হয়, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, একটা ডিসপ্লেসমেন্ট ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম যে ও বিন্দু থেকে আমাদের এই ডিসপ্লেসমেন্টটা হলো এক্স, এইটা হলো পি বিন্দু, এবং এই দূরত্বটা হলো এক্স। এখন এখান থেকে এই বরাবর ত্বরণ হচ্ছে, এইটা হলো আমাদের
ত্বরণের অভিমুখ, এটা হচ্ছে আর। তাহলে এই বরাবর আমাদের অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি যে কোনো বিন্দুতে, কিন্তু এই বিন্দুতে আমাদের কত হবে? তাহলে এখান থেকে যদি এইটা যোগ করি আমরা, তাহলে এই কোণটা হলো কত? থিটা। এই দূরত্বটা হলো আর, অর্থাৎ সি বিন্দুতে থেকে আর দূরত্বে থিটা কোণে পি বিন্দুটা অবস্থান করছে। তাহলে এখন এই সিপি বরাবর আমাদের অভিকর্ষ ত্বরণের উপাংশটা কত? সিপি বরাবর আমাদের অভিকর্ষ ত্বরণের উপাংশটা কত? তাহলে এই বস্তুটা এই বরাবর আসছে কত? এমজি, এটা। তাহলে এমজির এইটা কত হবে তাহলে? আর বরাবর। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর হচ্ছে উপাংশটা কত? এমজি কস থিটা। এমজি, এটা ভূমি যেহেতু, তাহলে এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটা যদি হয়, তাহলে পি বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত হবে? পি বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণের মান জি ড্যাশ তাহলে পি বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণের মান যদি জি ড্যাশ হয়, তাহলে আমাদের পি বিন্দুতে নিট ফোর্স কত হবে? নিট ফোর্স দরকার আমাদের, তাই এটা মধ্যবিন্দু ধরে নিয়েছি আমরা, নিট পয়েন্ট পেয়েছি, এখন হচ্ছে আমাদের বল দরকার। এইটা কত হবে? এম জি ড্যাশ কস থিটা। এম জি ড্যাশ কস থিটা। এখন জি ড্যাশ সমান কত হবে তাহলে? জি ড্যাশের মান হচ্ছে তাহলে এম জি আর। এটা কত দূরত্বে অবস্থান করছে? এখান থেকে আর দূরত্বে অবস্থান করছে। তাহলে এইখানে জি ড্যাশের মান কত হবে? এম জি আর বাই আর। আর কস থিটার সমান কত হবে? কস থিটার সমান তাহলে কত? লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে এক্স বাই আর। এক্স বাই আর, তাহলে আর আর কেটে গেল, তাহলে থাকছে আমাদের যেটা এম জি বাই আর ইন্টু এক্স। এখন এই মানটা কি হবে? এই মানটা নেগেটিভ মান হবে। এই নেগেটিভ মান কেন নেগেটিভ হবে? কারণ এই বিন্দু থেকে অভিকর্ষ ত্বরণ যেদিকে, বল হচ্ছে তার বিপরীত দিকে। বল নামছে নিচের দিকে, আর স্মরণ ঘটছে উপরের দিকে। ত্বরণ নামছে নিচের দিকে, স্মরণ হচ্ছে উপরের দিকে। তাহলে এই কারণে আমাদের এই বলটা কি হবে? এই বলটার মান হবে আমাদের স্মরণের সঙ্গে নেগেটিভ। তাহলে এফ ইজ ইকাল টু মাইনাস এম জি বাই আর ইন্টু এক্স। তাহলে কী করলাম আমরা? মেন পয়েন্ট নির্ধারণ করেছি। শর্ত ছিল আমাদের তিনটা: মেন পয়েন্ট নির্ধারণ করা, স্লাইটলি একটা ডিসপ্লেসমেন্ট দেখা, সেই ডিসপ্লেসমেন্টটা আমরা নিয়েছি এক্স, এবং সেই বিন্দুতে আমাদের হচ্ছে নেট ফোর্স নির্ণয় করা। তাহলে সেই বিন্দুতে নেট ফোর্স কত? এইটা। তাহলে এই সমীকরণটা কিসের নেই? এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি এইটার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের এফ ইজ ইকাল টু মাইনাস কে এক্স হচ্ছে আমাদের সরল সঞ্চিত গতির বা পর্যায়বৃত্ত গতির বলের রাশিমালা। তাহলে এক্ষেত্রে আমাদের কে ইজ ইকাল টু দাঁড়াচ্ছে এম সি বাই আর। এখন পর্যায়কাল টি ইজ ইকাল টু কত হবে? 2 পাই রুট ওভার এম বাই কে, বা টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এম। কে এর মান কত? কে এর মান এম জি বাই আর। তাহলে এম জি উপরে চলে গেল আর, এম এম কেটে গেল, টি ইজ ইকাল টু, তাহলে টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার আর বাই জি। যেটা ব্যাস বরাবর যেটা ছিল আমাদের, ব্যাস বরাবরের ক্ষেত্রেও মান ছিল হচ্ছে আমাদের এইটা। তাহলে টি ইজ ইকাল টু এখন কত পাবো আমরা? পর্যায়কাল 84.6 মিনিট। তাহলে যে বরাবরই গতিশীল হোক না কেন একটা বস্তুর ক্ষেত্রে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গতিশীল হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তার হচ্ছে দোলনকালের মান হবে টি ইজ ইকাল টু 84.6। একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এটা একটা। কেন হচ্ছে এটা? কারণ অভিকর্ষ ত্বরণের পুরোটা তখন আর কাজ করছে না। তাহলে পি বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণের একটা উপাংশ কাজ করছে। উপাংশটা কত? জি ড্যাশ। এই বিন্দুতে আমাদের মান কত? জি ড্যাশ ধরেছি আমরা, জি ড্যাশ এফ ইজ ইকাল টু। তাহলে জি ড্যাশ যদি হয়, তাহলে এই জি ড্যাশের জন্য কত হবে? তাহলে মান, জি ড্যাশের মান তাহলে কত? জি আর বাই আর।
কারণ এই বিন্দুটা এখান থেকে আর দূরত্ব অবস্থান করছে, তাহলে জি আর বাই আর। আর কস থিটা সমান, তাহলে এটা যে থিটাই এখানে কস থিটা সমান কত আমাদের এক্স বাই আর, তাহলে আর আর কেটে গেল এটা। তাহলে এই বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত? ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি আর বাই আর কস থিটা, এইটা জি আর বাই আর ইন্টু কস থিটা। কারণ হচ্ছে কি এখানে একটা উপাংশ কাজ করছে জি ড্যাশের, তাহলে সেই এক্স থিটা ইজ ইকুয়াল টু আমরা এখানে বের করলাম, তাহলে কত জি আর ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই আর, তাহলে এই আর আর এই আর কেটে গেল, জি বাই আর ইন্টু এক্স। এটাই হচ্ছে তাহলে আমাদের এই অভিকর্ষ ত্বরণের এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে ওই বিন্দুর জন্য, আর হচ্ছে দোলনকালের রাশিমালা। তাহলে পৃথিবীর যে অভ্যন্তরে যে কোনো দুইটা বিন্দু বরাবর যদি আমরা কোনো বস্তুকে গতিশীল করি, তাহলে প্রত্যেকটা বস্তুর জন্য তার পর্যায়কালের মান হবে একই, এবং তার রাশিমালা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি। ঠিক আছে, তাহলে এটা একটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশনও বলা যায়, এবং এটা ব্যতিক্রম একটা আলোচনা আমি তোমাদের সামনে রাখলাম। এই আলোচনাগুলো আমাদের বইতে সাধারণত আসে না, কিন্তু অবজেক্টিভ বা সৃজনশীল কোশ্চেনের ক্ষেত্রে এর কোশ্চেন যুক্ত হয়, আবার বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এগুলো থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পেয়ে থাকি। তাহলে এটা পাচ্ছি আমরা। এখন এর যদি আমরা একটা অঙ্ক দেখি আমরা। পৃথিবীর ব্যাস বরাবর হ্যাঁ যে 10 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দিলে কেন্দ্র থেকে 5 × 10⁵ মিটার দূর, কেন্দ্র থেকে 5 × 10⁵ মিটার দূরে ত্বরণ এবং বস্তুটির দোলনকাল নির্ণয় করো। এই একটা অঙ্ক। পৃথিবীর ব্যাস বরাবর হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তু গতিশীল, এবং এই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে 5 × 10⁵ মিটার দূরে যখন অবস্থান করবে তখন তার ত্বরণ কত এবং এই বস্তুটার দোলনকাল কত। এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের একটা কোশ্চেন, বুয়েট অ্যাডমিশন 2016-17। এটা এখানে পৃথিবীর ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 6.4 × 10⁶ মিটার, জি এর মান দেওয়া থাকতে হবে 10 মিটার/সেকেন্ড² দেওয়া আছে। আর আমরা যে সমীকরণ জানি সেখানে এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব এক্স ইজ ইকুয়াল টু 5 × 10⁵ মিটার। তাহলে আমরা যে সূত্র জানি কেন্দ্র থেকে এক্স দূরে ত্বরণ এই জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি বাই আর ইন্টু এক্স। এটা হলো আমরা সমীকরণ, একটু আগেই প্রতিপাদন করেছি আমরা এই লেকচারেই এই জি এর এই মানটা আমরা জানি।
তাহলে এখন জি এর মান কত, 10 ইন্টু এক্স এর মান হলো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই আর এর মান হলো 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই মানটা যদি আমরা হিসাব করি তাহলে জি এর মান পাবো আমরা হচ্ছে, দেখি হিসাব করে, 6 কেটে গেল, তাহলে 5 ডিভাইডেড বাই 6.4, 0.78125 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি ড্যাশ ইজ ইকুয়াল এইটা। আর এই বস্তুটার দোলনকাল নিশ্চয়ই তাহলে 84.6 মিটার হবে, এই 6 মিনিট। তাহলে সেটা আমরা দেখি। দোলনকালের জন্য আমরা রাশিমালা কি জানি, দোলনকাল t ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার r বাই c। তাহলে 2 ইন্টু 3.14 রুট ওভার 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 10। এই মানটা যদি আমরা হিসাব করি তাহলে এর মানটা কত পাওয়া যাবে, 5075 সেকেন্ড। এখন এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি 5075 সেকেন্ডকে, তাহলে দেখি আমরা কত পাই, 5075 ভাগ 60, 84.58 মিনিট, এই ভাগ 1 hour 35 minute 24 minute 35 সেকেন্ড। যেটা আমাদের হচ্ছে তাত্ত্বিক যে পর্যায়কাল, সেই পর্যায়কালের সঙ্গেও এই মানটা মিলে গেছে। তাহলে এইভাবে তোমরা হচ্ছে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করতে পারবা। যদি টানেলটা কেন্দ্র বরাবর না হয়ে কেন্দ্রের বাইরের দিকেও হয়, সেই ক্ষেত্রে আমাদের পর্যায়কালের রাশিমালা এটাই থাকবে, শুধুমাত্র জি এর মানটা হচ্ছে আমরা ভিন্ন পাবো। ঠিক আছে, তো এইভাবে ক্যালকুলেশনগুলো দেখবা তোমরা। এই ব্যতিক্রম জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফিজ।